হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পর তোমাদের সাথে আরও একটা ভিডিও নিয়ে আজকে উপস্থিত হয়েছি। আমি ফিজিক্সের পার্ট 3 নিয়ে কথা বলবো। কোন চ্যাপ্টারে? চ্যাপ্টারটা হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তি। সেই চ্যাপ্টার হচ্ছে দেখতে পাচ্ছ ক্লাস 9-10 এর জন্য আজকের লেকচারটা। আমি সামিল আলী মৃদুল, পুরো ভিডিও জুড়ে তোমাদের সাথে আছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি, আর হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা বা হচ্ছে ইউনিভার্সাল কনভার্সন ল অফ দ্য এনার্জি। আচ্ছা, তো শুরু করা যাক আজকে ভিডিও। আমরা হচ্ছে প্রথমত কথা বলবো বিভব শক্তি নিয়ে। বিভব শক্তি বা এই পটেনশিয়াল এনার্জিটাকে আমি আসলে বইয়ে কীভাবে ডিফাইন করেছে সেটা বলে বোঝানোটা একটু টাফ। আসলে সময়ের সাথে সাথে তোমরা জিনিসগুলোকে ফিল করতে শিখবা। তবে তোমাদেরকে আমি একটু সহজ ভাষায় যদি বলতে চাই, তাহলে বিভব শক্তি সমান তুমি যে জিনিসটা বলতে পারো সেটা হচ্ছে বিভব শক্তি সমান হচ্ছে যদি অবস্থানের পরিবর্তনের জন্য কোনো শক্তি সঞ্চিত হয় কোনো বস্তুর ভিতরে। অবস্থানের পরিবর্তন হতে হবে, এই জন্য অবস্থানে পরিবর্তনে সঞ্চিত শক্তি। অবস্থানের পরিবর্তনে সঞ্চিত শক্তিটাকে আমি বিভব শক্তি বা হচ্ছে পটেনশিয়াল এনার্জি বলতে পছন্দ করি। কেন এটাকে হচ্ছে আমরা এরকম নাম দিলাম বা পটেনশিয়াল এনার্জি বলতে আমরা আসলে জিনিসটা বুঝি হচ্ছে যে কোনো কিছুর ভিতরে যে অন্তর্নিহিত শক্তি থাকে সেটাকে আমরা বলতাম হচ্ছে পটেনশিয়াল এনার্জি। যেমন হচ্ছে কোনো মানুষের ভিতরে যদি পটেনশিয়ালস থাকে, যেমন হচ্ছে টিচাররা, আমরা কি বলি, টিচাররা হচ্ছে একজন স্টুডেন্টের ভিতর থেকে তার পটেনশিয়ালসগুলো বের করে আনে। তার ভিতরের অন্তর্নিহিত যে শক্তি, তার যে গুণাবলীগুলো ছিল সেগুলোকে সে আবিষ্কার করে আনে কি টিচার। তার মানে হচ্ছে এই পটেনশিয়াল এনার্জি বা হচ্ছে বিভব শক্তি হচ্ছে কোনো একটা বস্তু বা কোনো একটা অবজেক্টের ভিতরে সে হচ্ছে স্থিত থাকবে বা হচ্ছে সঞ্চিত থাকবে, এবং সময় মতো যখন প্রয়োজন হবে তখন সেই স্থিতিশক্তি বা পটেনশিয়াল এনার্জিকে ব্যবহার করে কাজ করবে। আচ্ছা, এখন তোমাদেরকে কিন্তু আমরা আগেও বলছিলাম যখন আমরা কাজ সম্পর্কে পড়ছি, আসলে কাজ এবং বিভব শক্তি দুইটাকে একসাথে পড়ানো উচিত, কিন্তু আমরা জিনিসটা দেখে ফেলছি অলরেডি। আজকে একটু নতুন করে একটু বাড়িয়ে ছাড়িয়ে বলা জিনিসটাকে, যে এই অবস্থানের পরিবর্তনে সঞ্চিত শক্তি। এখন এই অবস্থানের পরিবর্তন হলেই যে শক্তি সঞ্চিত হবে এবং তার ফলে যে বিভব শক্তি তৈরি হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। যেমন ধরো তোমার কাছে এখানে একটা টেবিল আছে, এটা হচ্ছে তোমার সেই টেবিল, যে টেবিল নিয়ে আমরা আগেও কথা বলছি। সেই টেবিলের উপরের সারফেসে যদি তোমার কোনো একটা বস্তু রাখা থাকে, যেমন এখানে ধরো একটা বক্স রাখা আছে, এরকম একটা বক্স রাখা আছে। এখন এই বক্সটাকে যদি তুমি কি করো, যদি তুমি এই পাশ থেকে ফোর্স দিয়ে কি করতে চাও, তুমি যদি হচ্ছে বক্সের উপরে বল প্রয়োগের ফলে বক্সের অবস্থান পরিবর্তন করে এইখানে নিয়ে চলে আসো, বক্সটা আগে ছিল যেখানে তার আগের পজিশন থেকে তুমি যদি তার পাশের পজিশনে নিয়ে চলে আসো, তাহলে কি মনে হচ্ছে এখান থেকে এখানে নিয়ে গেলে বক্সের ভিতরে তার যেহেতু অবস্থানের পরিবর্তন হয়েছে, অবস্থানের পরিবর্তনে সঞ্চিত হওয়ার কথা শক্তি, কিন্তু আদতে এখানে কোনো শক্তি সঞ্চিত হয় না। কারণ হচ্ছে তুমি এখানে বিশেষ কোনো বল প্রয়োগ করো না। বল যে বলগুলো তুমি প্রয়োগ করো সেটা আসলে ঘর্ষণ বলের মাধ্যমে কিংবা হচ্ছে অন্যান্য বলের কারণে সেগুলো হচ্ছে নালিফাই হয়ে যায়। মূলত কোনো বল প্রয়োগ ছাড়াই এখানে আনুভূমিক মুভমেন্টটা করা সম্ভব হয়। তার কারণ হচ্ছে এই উলম্ব বরাবর শুধুমাত্র জি কাজ করে, বা হচ্ছে অভিকর্ষজ বল যেটা কাজ করে সেটা হচ্ছে উলম্ব বরাবর, এমনিতেই পাশাপাশি কোনো অভিকর্ষজ বল কাজ করে না। যেমন তোমরা এই জিনিসটা দেখে থাকবে যে একটা মার্কারকে যদি আমি হচ্ছে এই পাশ থেকে এই পাশে সরিয়ে নিয়ে যাই, এখান থেকে যদি এই পাশে নিয়ে যাই, সেটার জন্য আমার যে পরিমাণ শক্তি দিতে হবে, আমি যদি এটাকে উপরে তুলি আমাকে কিন্তু তার থেকে বেশি শক্তি দিতে হয়। তার কারণ হচ্ছে আমরা এখানে আপাত দৃষ্টিতে যেই শক্তিটা মনে হচ্ছে যে আমি শক্তি দিচ্ছি, এই শক্তিটা দেওয়ার কারণ হচ্ছে আমি এর সাথে যে আমার হাতের সাথে যে ঘর্ষণ বল আছে সেই ঘর্ষণ বলটাকে উপেক্ষা করতে চাই। এই ঘর্ষণ বল কাটানোর জন্য আমাকে আসলে বল প্রয়োগ করতে হয়। যদি এখানে ঘর্ষণ বল না থাকতো, যদি 100% মসৃণ হইতো তলটা, আমার হাত যদি 100% মসৃণ হইতো, তাহলে আমাকে কোনো বল প্রয়োগ করতেই হইতো না। আমি এটা ফু দিলেই এটা হচ্ছে একদম সামনে যেতেই থাকতো এরকম একটা ব্যাপার। কিংবা এটা হচ্ছে আমার হাতে স্থিরও থাকতো না আসলে, সত্যি কথা বলতে। যদি এখানে মসৃণ হইতো পুরো সারফেসটা, দেখা যেত আমার হাতের ভিতরেই সে হচ্ছে সারফেসে ছোটাছুটি করতেছে, এরকম একটা ব্যাপার। তো সেখানে কোনো আসলে বল প্রয়োগ ছাড়াই কাজ হয়ে যায়, এবং আমরা তোমাদের 9-10-এ বেশিরভাগ ক্ষেত্রে আমরা ধরে নিই যেগুলো হচ্ছে ঘর্ষণ মুক্ত সারফেস, এখানে কোনো ঘর্ষণ নাই। তো ঘর্ষণ যদি না থাকে তার মানে হচ্ছে এখান থেকে এখানে সরাতে তোমার আসলে কোনো কাজই করতে হয় না, এটা আসলে বিশেষ কোনো কাজ না। তবে ক্ষেত্র বিশেষ যদি তোমাকে বলে যদি এত নিউটন বল প্রয়োগ করে যদি 2 মিটার সরণ হয় কিংবা 5 মিটার সরণ হয়, তখন সেক্ষেত্রে আমরা কাজ মেজার করব, কিন্তু আদতে এখান থেকে এখানে সরাইতে খুব বেশি তোমার শক্তি অপচয় হয় না। এখন তুমি যদি ওর ভিতরে শক্তি খুব একটা অপচয় না করে দাও, মানে তোমার যদি শক্তি অপচয় না হয় ওটাকে এখান থেকে এখানে সরাইতে, তাহলে কি হবে?
ওর ভিতরে আসলে কোনো শক্তি সঞ্চিত হবে না, এই ব্যাপারটাই। আমাদের মধ্যে শক্তি সঞ্চিত হওয়ার ঘটনাটা কখন ঘটে? তখন তুমি ওর ভিতরে শক্তিটা দিচ্ছ। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে যে কোনো বস্তুকে, এই যে এটা যদি হয় একটা হরিজন্টাল প্লেন, সেইখানে কোনো বস্তুকে, এইখানে রাখা কোনো বস্তুকে যদি তুমি পাশাপাশি মুভ করো, ডানে বামে নিয়ে যাও, তাহলে এদের মধ্যে আদতে কোনো বিভব শক্তি সঞ্চিত হবে না। এই বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জিকে হচ্ছে ইপি দিয়ে প্রকাশ করে, অথবা হচ্ছে অনেক জায়গায় দেখা যায় যে পিই দিয়ে প্রকাশ করতেছে, পূর্ণ রূপটা, মানে কি বলে, পটেনশিয়াল এনার্জি ক্যাপিটালস দিয়ে প্রকাশ করা যায়, অথবা হচ্ছে ইপি দিয়ে প্রকাশ করতে পারো। এটা বেশি কনভেনিয়েন্ট, তোমাদের জন্য ইজিয়ার লেখা, আমি এটা নিজে পার্সোনালি এটা পছন্দ করি। আচ্ছা, তাহলে এই ইপি ডানে কিংবা বামে নিয়ে গেলে এই ইপি বা হচ্ছে পটেনশিয়াল এনার্জির কোনো চেঞ্জ হয় না, কিংবা হচ্ছে কোনো শক্তিও সঞ্চিত হয় না। তাহলে শক্তি সঞ্চয়টা কখন হয়? যখন তুমি এই বস্তুটাকে কোনো একটা বলের বিরুদ্ধে কাজ করো, যখন তুমি কোনো বলের বিরুদ্ধে কাজ করো, তখন আসলে তার ভিতরে শক্তি সঞ্চিত হয়। কারণ হচ্ছে ঋণাত্মক কাজ, যেটা আমরা দেখছিলাম যে অভিকর্ষজ বল এর কাজ করতেছে হচ্ছে নিচের দিকে mg, এর উল্টো দিকে তুমি যদি ওর h পরিমাণ সরণ ঘটাও, তখন বোঝা যাচ্ছে যে mg এবং h এদের মধ্যবর্তী কোণ কত? 180 চলে আসে। cos 180 এর মান -1 চলে আসার জন্য তোমার এখানে উপরের দিকে নিয়ে যেতে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ হয় ঋণাত্মক। তার মানে হচ্ছে তুমি বস্তুতে কিছু পরিমাণ শক্তি দিচ্ছ, বস্তু সেই পরিমাণ শক্তি স্টোর করে। করলো। ধরো এইখানে ছিল, প্রথমে এইখানে ছিল বস্তুটা, তারপরে তুমি এখানে নির্দিষ্ট পরিমাণ হাইট দেওয়ার ফলে, সেই এইচ হাইট দেওয়ার ফলে বস্তুটা হচ্ছে এইখান থেকে এখানে পৌঁছাইছে, তাই তো? আচ্ছা, এইখান থেকে এখানে পৌঁছানোর ফলে যে ঘটনাটা ঘটবে এর আশেপাশের অঞ্চলে, যে ও হচ্ছে নির্দিষ্ট পরিমাণ কাজ করার ক্ষমতা লাভ করবে, বা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ বিভব শক্তি অর্জন করতে পারবে। আমরা যে বিভব শক্তি অর্জন করতে পারবে কথাটা বলতেছি, তার মানে হচ্ছে ও আসলে কাজ করার একটা সামর্থ্য বা হচ্ছে ক্ষমতা লাভ করবে, কাজ করার একটা সামর্থ্য বা হচ্ছে কি বলে, একটা অন্তর্নিহিত শক্তি লাভ করবে। ক্ষমতা বলা যাবে না, ক্ষমতার ফিজিক্সের ভাষায় ক্ষমতার আবার ডিফারেন্ট মিনিং আছে, সেজন্য ক্ষমতা কথাটা বলা যাবে না। তোমাকে বলতে হবে যে ও হচ্ছে নির্দিষ্ট কাজ করার একটা সামর্থ্য বা হচ্ছে শক্তি লাভ করে, যেটাকে সে পরবর্তীতে ব্যবহার করতে পারবে। কিন্তু এটার জন্য একটা জিনিস খেয়াল করো, তোমাকে কিন্তু একটা নির্দিষ্ট হাইটে উঠানোর পরে তাকে স্থির রাখতে হবে। খেয়াল করো, তাকে স্থির রাখতে হবে। যদি তুমি ওকে যদি ওইখানে অবস্থায় যদি গতিশীল থাকে, তার মানে হচ্ছে ও পুরোপুরি বিভব শক্তি তখনও পায় নাই। বিভব শক্তি পুরোপুরি প্রাপ্ত হওয়ার জন্য তাকে হচ্ছে পুরোপুরি স্থির হইতে হবে। যদি তার ভিতরে বিন্দুমাত্র কোনো গতি থাকে, তাহলে সেখানে গতিশক্তি টার্মটাও থাকবে, বিভব শক্তি সে নিজেও থাকবে। দুইটা যদি একসাথে থাকে, তাহলে হচ্ছে আমরা শক্তি নিত্যতার সূত্র কিভাবে আনি সেটা দেখব। তবে আপাতত এটা বুঝলাম যে পাশাপাশি নিয়ে গেলে আসলে কি হয়, যে পাশাপাশি নিয়ে গেলে বললাম তো, যে কাজ করার শক্তি লাভ করতে হবে। আমি যদি ওকে ডান থেকে বামে সরাই দেই, ওর আসলে কাজ করার কোনো বিশেষ শক্তি ও লাভ করে না। ও এখানে রাখার পরে ও কি করবে? ওকে যদি সরাই ফেলে এখান থেকে, অথবা মানে ওর ভিতরে আসলে পরবর্তীতে কোনো পার্থক্য দেখাই যায় না যে ও কোনো কাজ করার শক্তি লাভ করছে কিনা। কিন্তু এই উপরে উঠানো বস্তুটাকে ক্ষেত্রে কি দেখানো যায়? উপরে উঠানো বস্তুটার ক্ষেত্রে দেখা যাবে যে তুমি এই পর্যন্ত উঠানোর পরে তুমি হয়তো এখানে আরো একটা সারফেসের উপরে ওকে রাখছো। তুমি হচ্ছে, এটা হচ্ছে একতলা একটা ছিল, এটা হচ্ছে দ্বিতীয় তলায় যে তুমি বক্সটাকে রাখছো। এখন যে ঘটনাটা ঘটবে, তুমি যদি এইটাকে একটু সাইডে এনে ফেলো, বা হচ্ছে এইটা ধরো তোমার যদি বিল্ডিং হয়, এটা যদি তোমার বিল্ডিং হয়, তুমি যদি বিল্ডিং এর বাইরে, জানলার বাইরে নিয়ে চলে আসো, কি হবে বলো তো? ওর উপরে কোনো ফোর্স অ্যাপ্লাই করতে হবে না, কিছুই করতে হবে না। মহাকর্ষ বলের কারণে বা হচ্ছে তোমার অভিকর্ষজ বলের কারণে বস্তুটা সোজা নিচে আসবে। এখন এই সোজা যে নিচে আসলো, এটা কারণ হচ্ছে শুধুমাত্র যে অভিকর্ষজ বল তা না, এটা ছাড়াও তুমি কিন্তু ওর ভিতরে নির্দিষ্ট পরিমাণ শক্তি দিছো, সেই কারণে ও নিচে চলে আসবে। এবং একটা সময় এখানে যখন সে আঘাত করবে, তখন তার কিন্তু একটা ভেলোসিটি থাকবে, সে একটা নির্দিষ্ট ভি বেগে আঘাত করবে, তাই তো? এই যে এই উচ্চতা থেকে স্থির অবস্থান থেকে কি বলে এটাকে, কি বলতাম, স্থির অবস্থান থেকে এই উচ্চতা থেকে কোনো একটা বস্তুকে ফেলে দিলে কি হয়, সেটা হচ্ছে এই যে এইচ পরিমাণ হাইট যদি পার করে আসে, তাহলে তার জন্য আমরা ভেলোসিটি সূত্র দেখছি যে তার জন্য ভি হয়, সেহেতু সে স্থির অবস্থান থেকে ফেলছিল তার জন্য ইউ জিরো হয়ে যায়, আর যে উপরের হাইট থেকে ফেলছিল তার জন্য 2gh। সেখান থেকে ভি যদি তুমি হিসাব করতে চাও, ভি এর হিসাব হবে এইরকম, √2gh। আচ্ছা, তো এইখানকার যে ভিটা আছে সেটা হচ্ছে √2gh। সেটা দিয়ে হচ্ছে তুমি কি নির্ণয় করতে পারো? বোঝা যাচ্ছে এইখানে যে পরিমাণ ভেলোসিটিটা আসতেছে সেটা হচ্ছে √2gh। তাহলে এইখানে পৌঁছানোর পর ওর হচ্ছে একদম নিচে পৌঁছানোর পরে আমি ভেলোসিটিটা কাউন্ট করছি, একদম নিচে পৌঁছানোর পরে ওর যে পরিমাণ কাজ হইলো, বা হচ্ছে ও যে পরিমাণ কি বলে বেগ পাইলো, সেই বেগের জন্য ওর একটা গতিশক্তি আছে। সেই গতিশক্তিটা কত হবে তাহলে বলো তো? গতিশক্তিটা হবে 12 m
ভি স্কোয়ার, এই নির্দিষ্ট পজিশনে ওর গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এখন এই ভিটা তো আমি √2gh, এটা তো দেখাইলাম। আচ্ছা, হাফ এম ভি স্কোয়ার এটা হচ্ছে ওর ইকে বা হচ্ছে কাইনেটিক এনার্জি, বা ইকে হচ্ছে ওর হাফ এম ভি স্কোয়ার। এখন ভি স্কোয়ারের আমরা একটা পরিচয় একটু আগে পাইছিলাম কি, যে ভি স্কোয়ার সমান হচ্ছে 2gh পাইছিলাম, আর ভি সমান ছিল আমার জন্য √2gh, তাই তো। তো এখন থেকে আমি ভি স্কোয়ারের মানটা এখানে বসাই দিই, যেহেতু এটা হচ্ছে এই শেষ পজিশনে পড়ার পরে বেগ। আচ্ছা, তাহলে এখানে বসাই দিলাম হাফ এম ভি স্কোয়ারের বদলে 2gh, এটা এমনই থাক। হ্যাঁ, এটা এমন থাকলো। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো তো, আমি যখন এই বস্তুটাকে এই ভূমি থেকে এই উচ্চতায় এই উচ্চতায় উঠাইছিলাম, তখন ওর উপরে আমার কি পরিমাণ কাজ করতে হয়েছিল? হ্যাঁ, যদিও আমার কাজটা ঋণাত্মক, কিন্তু কাজের মানটা কত ছিল মনে করে দেখো তো। এই উচ্চতায় উঠানোর জন্য আমার যে পরিমাণ কাজ করতে হয় সেটা হচ্ছে আমার জন্য ছিল পোটেনশিয়াল এনার্জি, বা হচ্ছে সেই কৃত কাজটা ছিল হচ্ছে এম জি, তার হচ্ছে নিচের দিকে বল, আর হচ্ছে সরণ উপরের দিকে এইচ পরিমাণ, তাই তো, এম জি এইচ। তার মানে উপরের দিকে সে হচ্ছে যখন তাকে স্থির করা হইলো, তার ভিতরে যে বিভব শক্তিটা জমা হলো সেটা হচ্ছে এম জি এইচ। এবং এই বস্তুটা যখন সে নিচে নেমে চলে আসে, তখন তার যে গতিশক্তিটা থাকে, সেই গতিশক্তিটা আমি এখানে ক্যালকুলেট করতেছিলাম। ই কে সমান ছিল হাফ এম ভি স্কোয়ার, আমি ভি স্কোয়ারের বদলে 2gh বসাইছি। এখান থেকে দেখো তো, এই 2 আর এই 2 যদি কাটাকাটি চলে যায়, তোমার কাছে থাকে কি শুধুমাত্র এম জি এবং এইচ। তার মানে ই কে সমান তুমি একইভাবে কি পাচ্ছ, এম জি এইচ। ব্যাপারটা বুঝছই? ইপি সমানও দেখতেছি আমি এম জি এইচ, ই কে সমানও দেখতেছি আমি কি এম জি এইচ। ঘটনা কি ঘটছে তাহলে এখানে? ঘটনাটা আসলে তার মানে এইখানে ওর ভিতরে যে পরিমাণ এনার্জিটা ছিল, সেই পুরো এনার্জিটা সে কিসে ব্যবহার করছে? সেই পুরো এনার্জিটা এখন কনভার্ট হয়ে গেছে একদম গতিশক্তিতে এই পজিশনে এসে, এবং সে পুরো গতিশক্তিটাই দেখো, এই এমজিএইচ পরিমাণ শক্তিটাই আবার তার গতিশক্তিতে পুরোপুরি রূপান্তরিত হয়েছে। সেখান থেকে আমরা আসলে বলতে পারি যে এইখানে কিন্তু বস্তুটা যেহেতু স্থির, এইখানে যেহেতু বস্তুটা স্থির, তার মানে এখানে ওর কাইনেটিক এনার্জি কি হবে বলতো? কাইনেটিক এনার্জি বলতে আমরা কি বুঝি? কাইনেটিক এনার্জি বলতে আমরা বুঝি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, বা হচ্ছে গতিশক্তি। সেই হাফ এম ভি স্কোয়ার মধ্যে একটা ভেলোসিটি থাকে। এখন এইখানে যে যখন এই বস্তুটা একতলা উপরে ছিল, তখন কিন্তু ওর কোনো ভেলোসিটি ছিল না। যদি এইখানে কোনো ভেলোসিটি না থাকে, এখানে পুরোপুরি কি হবে? জিরো হবে ওর জন্য কিসের পরিমাণ? ওর গতিশক্তির পরিমাণ। এবং ও যখন এইখানে নিচে থাকে, একদম নিচ পজিশনে চলে আসে, আমরা দেখতে পাইছি যে এমজিএইচটা পুরোপুরি কনভার্ট হয়ে যায় এই ইপি থেকে ইকেতে। পোটেনশিয়াল এনার্জিটা পুরোপুরি কাইনেটিক এনার্জিতে রূপান্তরিত হয়, এবং প্রত্যেক প্রসেসে যদি পুরো ধাপে সে রূপান্তরিত হয়ে আবার এই গতিশক্তিতে পরিণত হয়েছে, তার মানে এইখানে তার ইপি কত হবে বলতো? এখানে তার ইপি এমনিতেও জিরো, কারণ হচ্ছে আমরা পোটেনশিয়াল এনার্জি সমান কি শিখছি? এম জি ইন্টু হচ্ছে হাইট, তাই তো, এম জি ইন্টু হাইট। এই শুধুমাত্র এইচ বললে হবে না, হাইট, ভূমি থেকে কতটুকু উপরে উঠানো হচ্ছে। এখন সহ হচ্ছে একদম নিচ পজিশনে আছে, একদম এইখানেই আছে, কারণ এইখানে তার হাইট কত? এখানে তার হাইট কিন্তু জিরো। তাহলে এম জি ইন্টু জিরো হচ্ছে তার ভূমিতে আমি কি পাচ্ছি? ভূমিতে হচ্ছে তার পোটেনশিয়াল এনার্জি জিরো পাচ্ছি। জিনিসটাকে এবার একটু ক্লিয়ার করে আমি বড় চিত্র করে আঁকি। আচ্ছা, আমি যে কথাটা বলতেছিলাম, আমরা বোঝাতে যাচ্ছি যে পোটেনশিয়াল এনার্জিটা কিভাবে ক্রমান্বয়ে হচ্ছে গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে, সেই জিনিসটা, তাই তো। আচ্ছা, তাহলে আমার হচ্ছে এইখানে বস্তুটা ছিল এই জায়গায়, আর আমার উপরের বস্তুটা ছিল হচ্ছে এইখানে। এইখানে ছিল আমার বস্তু, আর এইখানে হচ্ছে আমার এই বস্তুটা। আমরা বলতেছিলাম যে ও যখন নির্দিষ্ট পরিমাণ হাইট, এই হাইটটাকে আমরা বলতেছিলাম এইচ পরিমাণ। এই এইচ পরিমাণ হাইটে সে যদি উপরে ওঠে, তাহলে হচ্ছে তার ভিতরে সঞ্চিত পোটেনশিয়াল এনার্জি হয় এম জি এবং এইচ, তাই তো। আর ওর ভিতরে যে নিচে কাইনেটিক এনার্জিটা জমা হবে, কাইনেটিক এনার্জি হচ্ছে আমি বলতেছি এখানে শেষ বেগ। এইখানে পৌঁছানোর পরে, ওর উপর থেকে নিচে পৌঁছানোর পরে ওর যে শেষ বেগ হবে, সেটাকে আমি ধরতেছি ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি ভি হিসেবে। তখন সেইখান থেকে আমি ই কে সমান হচ্ছে আমরা জানি হাফ এম ভি স্কোয়ার। এখন হাফ এম ভি স্কোয়ার কিভাবে এম জি এইচ এ রূপান্তরিত হয়, সেটা কিন্তু আমরা একটু আগে দেখলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন বোঝা যাচ্ছে যে আমি হচ্ছে কি করছিলাম, পুরো বস্তুটার ভিতরে তার এইখানে কিন্তু কোনো সেই স্থির অবস্থা ছিল, তার ভিতরে কিছুই ছিল না। আমি হচ্ছে ওকে এই উচ্চতায় উঠানোর পরে সে হচ্ছে এমজিএইচ পরিমাণ শক্তি অর্জন করে, যেটাকে আমরা বলতেছি পোটেনশিয়াল এনার্জি। তারপরে ওকে যদি তুমি এখান থেকে ছেড়ে দাও, তাহলে কি হবে? সে সোজা নিচে নামতে থাকবে, এবং একটা ভি ভেলোসিটি নিয়ে সে হচ্ছে এখানে ভূমিতে আঘাত করবে।
ভি ভেলোসিটিতে যখন সে ভূমিতে আঘাত করে তখন তার শক্তির পরিমাণ কি থাকে? তখন তার শক্তির পরিমাণ থাকে হচ্ছে mgh। আমরা এটা ক্যালকুলেট করে দেখছি যে ওর শ্বাস পর্যন্ত যে শক্তিটা থাকে সেটা হচ্ছে mgh এর সমান। তার মানে এইখানে ওর ভিতরে কোনো এনার্জি ছিলই না। ধরো এখানে এনার্জি ছিল 0, আমি এখান থেকে একে উপরে উঠানোর পরে ওর ভিতরে এনার্জি যুক্ত হয়েছে 100 জুল। এখন এই 100 জুলটা আবার কি হয়েছে, এই যে mgh সমান ধরলাম আমরা 100 জুল পরিমাণ ওর ভিতরে বিভব শক্তি জমা হয়েছে। ও যদি নিচে পড়ার পরে ওর গতি শক্তি হয়ে গেছে 100 জুল। আচ্ছা বোঝো, তার মানে ওর ভিতরে যে 100 জুল জমা হয়েছিল সেটা আবার গতি শক্তিতে জমা হয়ে গেল, রূপান্তরিত হয়ে গেল 100 জুল আকারে। তাহলে কি হচ্ছে ঘটনাটা, ওর ভিতরে তার মানে প্রত্যেক মুহূর্তে যখন সে নিচে পড়তেছিল এই স্থিতিশক্তি বা বিভব শক্তিটা ক্রমান্বয়ে একটু 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 করে ইকেতে পরিণত হয়েছে। এবং লাস্ট মোমেন্টে অবশ্যই কি ঘটনা ঘটছে হইতে পারে, লাস্ট মোমেন্টে ইপি 0 হয়ে গেছে, পোটেনশিয়াল এনার্জি 0 হয়ে গেছে। কারণ পুরো ধাপে সে হচ্ছে ইপি ক্রমান্বয়ে তার ভাই ইকে কে সবসময় এনার্জি দিচ্ছিল, দিতে দিতে সে ইকে এমজিএইচ হয়ে গেছে, ইকে সমান এমজিএইচ হয়ে গেছে, কিন্তু ইপি হয়ে গেছে 0। আচ্ছা তাহলে এইখানে ওর ইকেটা কত বলতো? তার মানে বোঝা যাচ্ছে যে বস্তুর ভিতরে যে টোটাল এনার্জিটা আসলে এই পুরো সিস্টেমের ভিতরে থাকে, পুরো এই উপরে ওঠা নিচে নামা, সেটা হচ্ছে সেই এমজিএইচ পরিমাণই, বা হচ্ছে 100 জুল পরিমাণ, যেটা আমি ধরে নিচ্ছি 100 জুল, এটা কথার কথা 100 হিসেবে ধরে নিচ্ছি, অথবা তুমি এমজিএইচ হিসেবে বলো। তার মানে ওর ভিতরে যে সর্বোচ্চ শক্তিটাই পুরো ধাপের ভিতরে আছে, এই 2-3টা ধাপ, যত ধাপই হয় তুমি উপরে নিচে আসছে, এই ধাপগুলোর ভিতরে ওর ভিতরে প্রত্যেকটা পজিশনে যে কোনো না কোনো সময় ওর ভিতরে সর্বমোট শক্তি হচ্ছে 100 জুল। 100 জুল শক্তি যদি এইখানেই থাকে তাহলে এইখানে কিন্তু পুরো এনার্জিটাই 0 হয়ে যায়, কাইনেটিক এনার্জি। কেননা এইখানে প্রথম কথা হচ্ছে সে এখানে স্থির, দ্বিতীয় কথা হচ্ছে এখানে সর্বোচ্চ পজিশনে পৌঁছানোর পরে সে কিন্তু সর্বোচ্চ শক্তি পোটেনশিয়াল এনার্জি হিসেবে জমা থাকে। যখন সে ধাপে ধাপে নিচে পড়তে থাকবে তখন তার এনার্জি ধাপে ধাপে কমতে থাকবে। এখন একটা জিনিস খেয়াল করো, এখন যে জিনিসটা তার মানে আমরা বুঝতে পারতেছি যে প্রত্যেকটা ধাপে ওর ভিতরে এনার্জি হচ্ছে 100 জুল। তার মানে হচ্ছে বোঝা যাচ্ছে যে এইখানে যদি এইরকম একটা পজিশনে হয়তো ইপি সমান আমি বলতে পারি 80, আর ইকে সমান আমি বলতে পারি হচ্ছে 20% দিয়ে বুঝে, তাহলে ইজিয়ার হবে, জুল দিয়ে না বলি। তার মানে বোঝা যাচ্ছে এরকম একটা পজিশনে হয়তো পোটেনশিয়াল এনার্জিটা 20% ওকে ইকে কে দিয়ে দিছে, কাইনেটিক এনার্জিকে। তারপরে হয়তো এই পজিশনে হয়তো একটু ভূমি থেকে একটু উপরে দেখা গেছে যে ইপি সমান আছে হচ্ছে 20% অবশিষ্ট, আর সে হচ্ছে নিচে নামতে নামতে পুরোটুক দিয়ে দিছে কাকে, পুরোটুক দিয়ে দিছে হচ্ছে 80% অংশকে, বা হচ্ছে গতিশক্তিকে। এই দুইটা পজিশনের কথা বলতেছি আমি। আর এর মাঝ বরাবর পজিশনে কি হওয়ার কথা, মাঝ বরাবর পজিশনে হয় না নর্মালি, কিন্তু হিসাবের সুবিধার্থে আমরা ধরে নিতে পারি মাঝ বরাবর, হ্যাঁ মাঝ বরাবরই হয়, ঠিক আছে মাঝ বরাবরই হয়। মাঝ বরাবরে এখানে ইপি এবং ইকে দুজন সমান হয়ে প্রত্যেকে 50% অংশ লাভ করে, তার মানে হচ্ছে দুজন অর্ধেক অর্ধেক করে নেয় শক্তিটা। তার মানে বোঝা যাচ্ছে যে প্রত্যেক মুহূর্তে আমার কি হবে, ইকে কমতে থাকবে এবং পোটেনশিয়াল এনার্জি কমতে থাকবে, আর কাইনেটিক এনার্জি বৃদ্ধি পেতে পেতে ম্যাক্সিমাম ভেলোসিটি ক্যাপিটাল ভি স্মল ভিতে এসে পৌঁছাবে। সেই স্মল ভিটা দিয়ে আমি হচ্ছে এনার্জিটা মেজার করছিলাম। এখন একটা কথা বলো তো, এইখানে যখন হচ্ছে তুমি এই ভিটা নির্ণয় করছো, এই ভি এর পজিশন যদি তোমাকে বলা হয় যে তুমি এইখানে নির্ণয় করো, এইখানে এটা একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখতে হবে। আসলে আমাকে ধরে নিতে হবে যে এই হাইটটা আসলে 10 মিটার, নাহলে ম্যাথটা করা যাচ্ছে না, বোঝাতে অসুবিধা হচ্ছে। এখন এইখানে ধরো এই নির্দিষ্ট একটা পজিশন, এই টোটাল হাইটটা হচ্ছে আমি বললাম 10 মিটার, তার মধ্যে এইটুক হাইট আমি এটাকে বলতেছি হচ্ছে 2 মিটার, আর এইটুক হাইট আমি একে বলতেছি হচ্ছে 8 মিটার। আচ্ছা, একটা নির্দিষ্ট পজিশনে আমি যদি কাইনেটিক এনার্জি মাপতে যাই তাহলে আমাকে কি করতে হবে বলো তো, আমাকে হচ্ছে এই উপর থেকে নিচে পড়ার সময় তার ভিতরে কি পরিমাণ বেগ সঞ্চিত হয়েছে সেটা দেখতে হবে। অর্থাৎ আমি যখন উপর থেকে নিচে বেগ হিসাব করব তখন আমার দেখতে হবে যে 8 মিটার পড়ার ফলে কোনো বস্তু স্থির অবস্থান থেকে 8 মিটার নিচে পড়ার পর তার ভিতরে কি পরিমাণ শক্তি জমা হয়, কি পরিমাণ বেগ সে লাভ করে, সেটা আমরা কি দিয়ে বের করবো, ভি স্কোয়ার ইকুয়ালস ইউ স্কোয়ার প্লাস 2gh দিয়ে। এখন 2gh এর মধ্যে আমাকে কি বসাতে হবে, ভি আমি বের করতে চাচ্ছি। এই নির্দিষ্ট পজিশনে যদি তুমি ভি বের করতে চাও, খেয়াল করো আমি কিন্তু এই পজিশনটা নিয়ে কথা বলতেছি, এটার একটা বিশেষ উদ্দেশ্য আছে, সেটা দেখবো আমরা কিভাবে হয়। তাহলে এই ভি এর জন্য আমরা জানি যে ইউ স্কোয়ার সমান 0 চলে আসবে, কারণ এখানে স্থির অবস্থা থেকে বস্তুটাকে ফেলা হয়েছিল। আচ্ছা, তার মানে ইউ স্কোয়ার সমান 0 আর ভি সমান শুধু থাকতেছে আমার 2g এবং h।
এবং এই এইচটা আসলে কত বলতো, এইচটা হচ্ছে শুধুমাত্র 8 মিটারের জন্য, কারণ আমি এই পজিশনে বেগ বের করতে চাই। এই পজিশনে বেগ বের করতে গেলে এইচ সমান আসে 8। তার মানে এখানে আমি যে ভেলোসিটিটা পাইছি সেটা হচ্ছে কিসের জন্য, √2g8 এই পরিমাণ। আচ্ছা, এটাকে যদি আমি ওর কাইনেটিক এনার্জি বের করতে যাই, এই নির্দিষ্ট পজিশনে যদি তুমি কাইনেটিক এনার্জি বের করতে চাও, এটা একটা স্টার পজিশন বলে দিলাম। যদি একটা স্টার পজিশন হয়, এই স্টার পজিশনে তুমি যদি কাইনেটিক এনার্জি বের করতে যাও তাহলে কি হবে, স্টার পজিশনের কাইনেটিক এনার্জি হবে হচ্ছে ½ mv², তাই তো? এই v² কি, এই স্টার পজিশনের জন্য বেগ। তাহলে স্টার পজিশনের জন্য বেগ তো আমি এখান থেকে বের করছি, এটাকে যদি এখন স্কোয়ার করে বসাই দেই তার মানে হচ্ছে রুটটা উঠে যাবে, 2g × 8 বসাই দিলেই হবে, ½ × m × 2 × g × 8, তাই তো? তাহলে এখান থেকে ক্যালকুলেট করে পাওয়া যায় আমার mg × 8, এরকম একটা ব্যাপার। আচ্ছা, খেয়াল করো তো, mg8 এই জিনিসটা আসলে কি, mg হচ্ছে এই পরিমাণ নিচে নামার ফলে যে পরিমাণ তার হচ্ছে বল প্রযুক্ত হয় তার উপরে, সেটা হচ্ছে mg, আর তার উপর থেকে নিচের দিকে যে সরণটা সেটাই হচ্ছে না 8। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন কাইনেটিক এনার্জি বের করতে যাব, আমার হচ্ছে এরকম ধাপে ধাপে আমার এই কি বলে বেগ বের না করেও আমি কি করতে পারি, সরাসরি উপর থেকে সে কি পরিমাণ ডিস্টেন্স কভার করছে সেটা থেকে হচ্ছে আমি জিনিসটাকে mgh হিসেবে আমি হচ্ছে গতিশক্তিটা নির্ণয় করে ফেলতে পারি। এবং এই এইচটা নিতে হবে আমাকে উপর থেকে, আমরা যখন কাইনেটিক এনার্জি হিসাব করব তখন হচ্ছে আমাকে উপর থেকে 8 মিটার নিতে হচ্ছে। এখন ভালো কথা, এখন টোটাল এনার্জি জানি কত ছিল, যেহেতু এইচ সমান এই পজিশনে হচ্ছে 10, তার মানে এইখানে হচ্ছে ম্যাক্সিমাম আমার এনার্জি ছিল সেটা হচ্ছে mg × h পরিমাণ, সেই ম্যাক্সিমাম এনার্জিটা ছিল h এর জন্য 10। তাহলে আমরা বুঝতে পারতেছি টোটাল এনার্জি আমরা বলছি যে টোটাল এনার্জি ওই mgh পরিমাণই হয় পুরো হাইটটার জন্য, তাহলে mg × 10। এখন বোঝা যাচ্ছে যে প্রত্যেক মুহূর্তে যখন একজন আরেকজনের দুইজনের ইপি এবং ইকে এই দুজনের যোগফল হয়েছিল টোটালটা সমান, এই টোটালটা সমান মানে হচ্ছে এরা দুজন একজন আরেকজনকে পরিপূরক করতেছে কিভাবে, 80 আর 20, 100, 20 আর 80, 100, 50 আর 50, 100, এভাবে হচ্ছে একজন আরেকজনকে টোটাল মিলে সে 100ই তৈরি করতেছিল। তার মানে টোটাল এনার্জিটা হবে হচ্ছে ইপি এবং ইকে এর সমান। তাহলে টোটাল এনার্জি যদি mg × 10 হয়, এটা সমান কি হবে, ইপি × ইপি প্লাস ইপি এবং ইকে এর যোগফল, তাই তো? এখন এই ইপি এবং ইকে এর যোগফল কত, সেটা হচ্ছে mg10। তার মধ্যে আবার দেখতে পাচ্ছি আমরা ইকে সমান অলরেডি আমরা পেয়ে গেছি কি, mg8। তাহলে এইখান থেকে এই লাইন থেকে তুমি বলতে পারো যে mg10 হচ্ছে ইপি প্লাস হচ্ছে mg8, এই লাইন থেকে হচ্ছে বলা যায় যে ইপি সমান হচ্ছে mg2। তাহলে এই mg2টা আসলে কতখানি, mg2 হচ্ছে এই পজিশনটাই, এই স্টার পজিশনের জন্যই, এই যে এই স্টার পজিশনের জন্যই এই ভূমি থেকে মাপা উচ্চতাটা এই যে 2 মিটার ছিল। তার মানে হচ্ছে আমি যখন কোনো একটা পজিশনের, যখন উপরে কোনো একটা বস্তু যাবে তারপর সে নিচের দিকে নামতে থাকবে, তার যদি একটা নির্দিষ্ট পজিশন যাওয়ার পরে, নির্দিষ্ট পজিশন সে অতিক্রম করার পরে, নির্দিষ্ট উচ্চতা সে নামার পরে আমি যদি ইকে এবং ইপি বের করতে বলে, আমি কি করব, যখন আমরা কাইনেটিক এনার্জি হিসাব করব তখন অবশ্যই উপর থেকে হিসাব করব, কারণ কাইনেটিক এনার্জি শুরুই হয় উপর থেকে, প্রথমে 0 থাকে, যেহেতু এটা আর 0 তার মানে এটাই আর অরিজিন, এই অরিজিন থেকে হচ্ছে নিচের দিকে নামতে নামতে তার মান বৃদ্ধি পায়, তার মানে হচ্ছে কাইনেটিক এনার্জি অবশ্যই উপর থেকে কি পরিমাণ ডিস্টেন্স কভার করলো সেটা আমাকে হিসাব করতে হবে। আর যখন আমি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি হিসাব করব তখন হচ্ছে আমার নিচ থেকে কি পরিমাণ ডিস্টেন্স কভার করলো সেটা, কারণ হচ্ছে পোটেনশিয়াল এনার্জি এইখানে 0, আমরা দেখছি যে পোটেনশিয়াল এনার্জি একদম এই পজিশনে এটা লেখা হয়নি, এই পজিশনে যদি তোমাকে ইপি বের করতে বলে সেটা হচ্ছে 0 চলে আসে, আর এই পজিশনের ইকে সেটা কিন্তু আমরা বের করছি, সেটা হচ্ছে কত ছিল, যে আমার mgh। তাহলে বোঝা যাচ্ছে যে আমার প্রত্যেক মুহূর্তে যেটা অরিজিন সেইখান থেকে হচ্ছে আমি হিসাব করব, ইপি এর অরিজিন কোথায়, পটেনশিয়াল এনার্জির অরিজিন হচ্ছে নিচ থেকে, সেই কারণে আমি নিচ থেকে 2 মিটার উঠে আমি হচ্ছে পটেনশিয়াল এনার্জি নির্ণয় করতে পারি স্টার পজিশনের জন্য। স্টার পজিশনের জন্য আমি হচ্ছে যদি কাইনেটিক এনার্জি নির্ণয় করতে হয় আমাকে কি করতে হবে, যেহেতু অরিজিন হচ্ছে পটেনশিয়াল কাইনেটিক এনার্জির এখানে 0, তার মানে ওর অরিজিন থেকে আমি হচ্ছে নিচের দিকে নামবো, এখানে দেখা যাচ্ছে 8 মিটার, তার মানে স্টার পজিশনে যদি ওর কাইনেটিক এনার্জি নির্ণয় করতে হয় সেটা হবে হচ্ছে mg8 পরিমাণ। এখন আমরা হচ্ছে ছোট্ট একটা ম্যাথ করে জিনিসটাকে বোঝার চেষ্টা করি। ম্যাথটা কিরকম, ম্যাথে তোমাকে করতে হবে কি, একটা ধরো হচ্ছে তোমাকে দালান দিচ্ছে 200 মিটার না, এই উচ্চতার একটা দালান, হ্যাঁ,
এইচ উচ্চতার দালান হতে মুক্তভাবে পড়ন্ত বস্তুর কোথায় ইপি ইকে এর দ্বিগুণ হবে। লিখলাম তো, বাংলা লিখে নিবা যে কোথায় বিভব শক্তি গতিশক্তি এর দ্বিগুণ হবে, এরকম একটা ব্যাপার। ইপি মানে পটেনশিয়াল এনার্জি, ইকে মানে হচ্ছে কাইনেটিক এনার্জি, কোথায় পটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জির দ্বিগুণ হবে। আচ্ছা, এরকম একটা প্রশ্ন চাইছে আমার কাছে। তার মানে হচ্ছে প্রশ্নটা এরকম যে যখন এই উচ্চতার একটা দালান ছিল আমার কাছে, এই পুরোটুকের উচ্চতা হচ্ছে এইখানে হচ্ছে আমার দালানটা, এটার উচ্চতা হচ্ছে এইচ পরিমাণ। এইখানে এমন একটা পজিশন আমাকে নির্ণয় করতে হবে, ধরো হচ্ছে সেই পজিশনটা ধরলাম এই জায়গায়। এই পজিশনের জন্য কি করতে হবে, আমাকে বলতে হবে যে কোথায় হচ্ছে কি বলে ইপি এবং ইকে, ইপি ইকে এর দ্বিগুণ হবে। ইপি ইকে এর দ্বিগুণ মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে পটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি এর দ্বিগুণ, তার মানে হচ্ছে পটেনশিয়াল এনার্জি বেশি, তার মানে বোঝা যাচ্ছে যে ওইখানে পটেনশিয়াল এনার্জি যদি হয় 2 ভাগ বা হচ্ছে 2, তাহলে ওইখানে কাইনেটিক এনার্জি কত হবে, কাইনেটিক এনার্জি হবে 1, বা হচ্ছে ইকে এর দ্বিগুণ হচ্ছে পটেনশিয়াল এনার্জি, এরকম একটা ব্যাপার। তার মানে একটা আরেকটা হবে দ্বিগুণ। এখন এটার সাথে একটা সংখ্যা আছে, এই সংখ্যাটা কিভাবে নির্ণয় করতে হবে সেটা আমাদের জানার দরকার নেই। আমরা করবো কিভাবে ম্যাথটা, দেখো এখানে পরন্ত বস্তুর ভরও দিয়ে দেয় নাই, আমাকে হচ্ছে জি এর মানের কথা বলে নাই। জি এর মান যদিও 9 জি এর মান তোমাদেরকে দেখানো হয়েছিল হয়তো, 0 এর মান হচ্ছে তোমরা ইউজ করবা না আসলে, এটা জেনে রাখো। আদর্শ মান হচ্ছে 9.80665 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর যদি তুমি ফিট পার, না ওটা দরকারই নেই, ফিট পার সেকেন্ড স্কোয়ার এককেও হচ্ছে আরেকটা হয়, যেটা হচ্ছে আমাদের দরকার হয়, ইন্টারমিডিয়েটেও লাগে না, ইউনিভার্সিটিতে আমরা ইউজ করি, বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়াররা, অন্য কোনো কারো লাগে না মনে হয় এত বেশি ঝামেলা। একক সারা জীবন এসআই এককে ম্যাথ করে এসে আমার এখন ইউনিভার্সিটিতে যে হচ্ছে ফিট, তারপরে হচ্ছে পাউন্ডাল, এইসব জিনিস নিয়ে কাজ করতে হচ্ছে, আরো কত ধরনের যে একক শিখতে হয়। এটা হচ্ছে তোমার আদর্শ মান, তোমরা 9.8 নিয়ে কাজ করলেই হবে। আচ্ছা, অনেক সময় এটা খেয়াল রাখবে, পরীক্ষার হলে অনেক সময় 9.8 না দিয়ে অনেক সময় 10 দিয়ে বলে দেয় যে তুমি ধরে নাও যে জি সমান 10, তখন যদি 10 ধরে ম্যাথ না করো তখন ম্যাথ কেটে দেওয়ার একটা সম্ভাবনা থাকে, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো আমি বলতেছিলাম যে এখানে একজন আরেকজনের দ্বিগুণ হবে। একজন আরেকজনের দ্বিগুণ হওয়া মানে এদের মধ্যকার একটা সম্পর্ক তৈরি করা যায় কিনা দেখো তো এইভাবে, যে আমি বলতে পারি না যে 2 ইন্টু ইপি সমান হচ্ছে ইকে। এই সম্পর্কটাই তো বোঝায় আসলে যে ইপি, কি লিখলাম না, ভুল লিখছি, এটা হচ্ছে ইকে। বলছে ইকে এর দ্বিগুণ হবে পটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি এর দ্বিগুণ হবে পটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি ওর দ্বিগুণ সমান হচ্ছে পটেনশিয়াল এনার্জি, এমন একটা ব্যাপার। এখন আমাকে কথা হচ্ছে যে কোথায় বস্তুটা হচ্ছে মুক্তভাবে পড়ন্ত বস্তুর কোথায় হচ্ছে এটার এত গুণ হবে, কিন্তু এই কোথায়টা আসলে কোথা থেকে আমি নির্ণয় করব সেটা হচ্ছে নর্মালি আমরা যে কাজটা করি ভূমি থেকে হিসাব করি, ভূমি থেকে কত উচ্চতায় এই জিনিসটা হচ্ছে এই শর্তটা খাটবে সেটা হচ্ছে আমরা নির্ণয় করতে হয়। সে ভূমি থেকে এই পরিমাণ উচ্চতাটাকে আমরা ধরে নিই হচ্ছে এক্স, আমরা নির্ণয় করব হচ্ছে এক্স এর মানটা, আর কোনো কাজই নেই আমাদের, আমরা নির্ণয় করবো এক্স এর ভ্যালু। এখন খেয়াল করো তো, এখন আমরা যে স্টার পজিশনের কথা বলছিলাম, এটাকে ধরে নাও সেই স্টার পজিশন। এবার এখন এই স্টার পজিশনে যদি তোমাকে পটেনশিয়াল এনার্জি বের করতে বলা হয় বা হচ্ছে ইপি, পটেনশিয়াল এনার্জি আমরা কোথা থেকে হিসাব করি, নিচ থেকে, কারণ এখানে নিচে হচ্ছে ওর অরিজিন থাকে। নিচ থেকে পটেনশিয়াল এনার্জি হিসাব করতে গেলে দেখা যায় এখানে হচ্ছে স্টার পজিশন কি পরিমাণ দূরত্বে আছে, এক্স পরিমাণ দূরত্বে আছে। তার মানে আমার জন্য এই ইপি সমান হবে হচ্ছে এম জি ইন্টু এক্স। আচ্ছা, আর যদি আমি এই স্টার পজিশনে ইকে নির্ণয় করতে যাই, স্টার পজিশনের ইকে, এগুলো কিন্তু স্টার দিয়ে আবার পরীক্ষার হলে করো না, তাহলে কিন্তু খুব ঝামেলা হয়ে যাবে, এভাবে করতে হয় না। আচ্ছা, আমরা যে কথাটা বলতেছিলাম, ইকে যদি এখান থেকে আমি নির্ণয় করতে যাই আমাকে কি করতে হবে, হ্যাঁ ইকে যদি এখান থেকে নির্ণয় করতে যাই আমাকে ইকে বা কাইনেটিক এনার্জির জন্য অরিজিন হচ্ছে উপরে আছে, উপর থেকে সে হচ্ছে ধীরে ধীরে নিচে নামে, তার জন্য হচ্ছে কাইনেটিক এনার্জি হয় উপর থেকে হিসাব। উপর থেকে হিসাব করতে গেলে এই উচ্চতাটা আমাকে দেওয়া নাই, এরকম কি দিয়ে বের করবো, খেয়াল করো তো, টোটাল হাইটটা যদি হয় এইচ আর এতটুক আর এইটুক যদি হয় এক্স, তাহলে এই হাইটটাকে আমরা কি বলতে পারি, হ্যাঁ তোমরা যেটা আন্দাজ করছো সেটাই, এইচ মাইনাস এক্স।
এই হেডটাকে আমি বলতে পারি এইচ মাইনাস এক্স। তাহলে কাইনেটিক এনার্জি স্টার পজিশনের জন্য হবে mg ইন্টু এতটুকু উচ্চতা, তাহলে m ইন্টু জি, আর আমার সাথে আসতেছে এইচ মাইনাস এক্স। একটু ওয়েট করো। আচ্ছা, আমরা আবার কন্টিনিউ করি। নীল মার্কারটার ওই যে ক্যাপটা খুলে গেছিল, খুব ঝামেলার জিনিস। আর দেখো আবার তাহলে ইকে, আচ্ছা আমরা এই জিনিসটা পাইছি, উপর থেকে হিসাব করতেছি আমরা এইচ মাইনাস এক্স। এবার আমার হচ্ছে এই শর্ত যেটা আমি বের করছি, তোমাকে বলতে হবে যে শর্ত মতে 2ek সমান হচ্ছে ইপি। সেই কথাটা বলে এই কথা বলবা না, লিখবা হচ্ছে শর্ত মতে, এটা শুরুতেই লিখে নিবা যে শর্ত মতে 2ek সমান হচ্ছে ইপি। তাহলে এখন হচ্ছে ইকে এবং ইপি এর তুমি কিন্তু মান বের করছো, এদের মানগুলোর ভিতর বসায় দাও। আমার জন্য পাইছি আমরা হচ্ছে, আমরা পাই 2ek সমান হচ্ছে ইপি। তাহলে হচ্ছে এবার তুমি এর ভিতরে ইকে এর মান বসাও, 2 ইন্টু mg h মাইনাস এক্স, আর এইখান থেকে তুমি পাবা হচ্ছে শুধুমাত্র mg x। এখন তোমার কি হবে, এই mg এবং mg কাটা চলে যাবে, তোমার জন্য থাকবে 2h মাইনাস 2x সমান হচ্ছে শুধু x। তাহলে এখান থেকে তুমি বলতে পারো 2h সমান হচ্ছে এই 2x ওই পাশে পাঠিয়ে দাও 3x। তোমাকে চাইছে হচ্ছে প্রশ্নে x এর মান, x এর ভ্যালুটা তুমি বের করতে চাও, কি হবে 3 কে নিচে পাঠিয়ে দাও, x সমান হবে হচ্ছে 2h। আমি শেষের দিকে টানতেছি কারণ সময়ের একটু সমস্যা আছে। আচ্ছা, তারপরে হচ্ছে তাহলে আমি পেয়ে গেলাম যে h হচ্ছে আমার শেষ পর্যন্ত অ্যান্সার কি, যে x সমান, এই x সমান কই, x সমান হচ্ছে 2h/3। এই পরিমাণ হাইটে সে হচ্ছে যখন থাকবে ভূমি থেকে, যদি হচ্ছে সে 2h বা হচ্ছে এই হাইটের 3/2 অংশ পরিমাণ উচ্চতায় থাকে, তখন সেই অবস্থায় বস্তুটার পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জির দ্বিগুণ হবে। এবং হচ্ছে বোঝাই যাচ্ছে যে খুব সহজ একটা ম্যাথ ছিল। এখন যদি তোমাকে যদি এইচ এর মানও বলে দেয় প্রশ্নে যে 100 মিটার উচ্চতা দালানের ক্ষেত্রে কি হবে, তখন তুমি হচ্ছে 100 মিটার বদলে যে এইচ এর বদলে 100 বসাই দিবা। এমসিকিউ এর জন্য এটা মনে রাখবা কি রাখবা না এটা তোমার ইচ্ছা, কারণ হচ্ছে এই পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি নিয়ে অনেক গলদ লেগে যায়, এটা না মনে রাখাই ভালো। একটু কষ্ট করে হচ্ছে এই শর্তটা তৈরি করে নিবা। আর এই জিনিসটা ফিক্সড যে তুমি যদি x নিচ থেকে ধরো তাহলে ইপি হয়ে যাবে তোমার mgx, আর উপর থেকে ধরলে এই কাইনেটিক এনার্জি হবে হচ্ছে mg h মাইনাস এক্স। তারপরে তুমি হচ্ছে এর ভিতরে মান বসাই দিলে কাটাকাটি করে x এর একটা মান h এর সাপেক্ষে বের করে h এর মান যদি তুমি প্রশ্নে বসায় দাও, সেটাই হবে তোমার জন্য অ্যান্সার। এখন আমরা যে বলছিলাম যে তোমাদেরকে যে এই ইপি বা হচ্ছে ইপি প্লাস হচ্ছে ইকে সমান, যে আমরা দেখাইছিলাম যে এটাই আসলে টোটাল এনার্জি, ইপি সমান ইকে, এই প্রত্যেকটা ক্ষেত্রে সেটাকেই হচ্ছে বলা হয় হচ্ছে কি, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে শক্তির নিত্যতার সূত্র বা হচ্ছে কনজারভেটিভ ল অফ এনার্জি। এই জিনিসটা কনজারভেশন ল অফ এনার্জি অথবা কনজারভেটিভ ল অফ এনার্জি। তো এরপরে তোমাদেরকে আসলে স্প্রিং সম্পর্কে কিছু দেখানো উচিত। স্প্রিং এর হচ্ছে তোমাদের কিছু আলোচনা আছে বই, সেটা একটু দেখাই আমি। তো ভিডিওটা শেষ করে দেবো ভাবছিলাম, কিন্তু তারপরে শেষ করতেছি না, কারণ ছোট্ট একটা টপিক রয়ে গেছে, যেটা হচ্ছে তোমাদের স্প্রিং এর ক্ষেত্রে একটা বিভব শক্তির আমি একটা জিনিস দিয়েছে তোমাদের ক্ষেত্রে। স্প্রিং এর জন্য বিভব শক্তি বা কৃতকাজ খুব বিদঘুটে একটা কথা, কারণ হচ্ছে এখানে স্প্রিং ধ্রুবক সম্পর্কে তোমাদের খুব বাসায় একটা আলোচনা না দিয়ে হচ্ছে তোমাদেরকে একটা সূত্র ধরাই দিছে। তো আমার আসলে কিছু করার নাই, কারণ এই স্প্রিং ধ্রুবকের কনসেপ্ট যদি তোমাদেরকে বুঝাতে যাই তাহলে আসলে আরও অনেক পড়াশোনা করে ওইটার ক্ষেত্রে তোমাদেরকে আগানো দরকার। কিন্তু তারপরেও স্প্রিং ধ্রুবক সম্পর্কে যত ছোট্ট একটা নলেজ না দিলেই না, সেটা হচ্ছে আমি দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে তুমি একটা জিনিস খেয়াল করো তো, যদি এই জিনিসটা বুঝতে অসুবিধা হয় তাহলে তোমাদের বইয়ে যে সূত্রটা আছে সেই সূত্রটা ধরেই হচ্ছে তুমি ম্যাথ করে দাও, কোনো সমস্যা নেই। কিন্তু তারপরে যদি বুঝতে চাও তাহলে দেখতে পারো। সেই জিনিসটা হচ্ছে এরকম যে তোমাদের ক্ষেত্রে আমরা স্প্রিং তো সবাই দেখছি, হ্যাঁ, মানে স্প্রিং ধরো হচ্ছে একটা জায়গায় এভাবে একটা স্প্রিং, এটা হচ্ছে দেয়াল বোঝায়, ফিজিক্সে এই ধরনের দেয়াল বোঝায় এটাকে। আর এই পাশে ধরো হচ্ছে একটা আংটার সাথে একটা স্প্রিং লাগানো আছে। স্প্রিংটা কিরকম, স্প্রিংটা হচ্ছে এইরকম, তাই তো, স্প্রিংটা এইরকম। এখন ঘটনা হচ্ছে যে প্রত্যেকটা স্প্রিং আমরা দেখছি যে নরম স্প্রিং থাকে, একটু শক্ত স্প্রিং থাকে, মোটা স্প্রিং থাকে, পাতলা স্প্রিং থাকে, বিভিন্ন রকমের স্প্রিং হয়। এখন এই স্প্রিংগুলোর ক্ষেত্রে হচ্ছে তাদের এক একজনের এক এক রকমের শক্তি থাকে। সেই শক্তিগুলো কীরকম আসলে, সেই শক্তিটা হচ্ছে তোমাকে বাধা দেওয়ার একটা প্রবণতা থাকে। কীরকম, যে তুমি যখন আসলে একটা স্প্রিংকে টান দাও, তুমি যখন স্প্রিংটাকে একটু স্ট্রেচ করার চেষ্টা করবে বা হচ্ছে এটাকে একটু ইলাবোরেট বা হচ্ছে বড় করার চেষ্টা করবে, তখন কি হবে, তুমি কি পরিমাণ, তুমি আসলে কি অনুভব করো যে তোমার হাতটা তোমাকে পিছনের দিকে টেনে ধরতেছে, এরকম একটা ব্যাপার না? তুমি যখন এই দিক থেকে বস্তুটাকে বাইরের দিকে ঠেলবা, তুমি যখন এই দিকে সরণ ঘটাবা, তুমি যখন স্প্রিংয়ের সরণ ঘটাবে এদিকে যদি আমি এস এর ডিরেকশন বা হচ্ছে সরণ বোঝাই, এদিকে যদি আমার এস এর ডিরেকশন হয়,
তাহলে এই স্প্রিংয়ের জন্য তুমি বল কোন দিকে অনুভব করো বলো তো? এই পাশটা তো আটকানোই আছে, তুমি এই পাশ থেকে যদি একটা স্প্রিং ধরে টান দাও, এদিক থেকে ধরে তুমি টানতেছো, তাহলে তুমি কি করবে? তোমার মনে হচ্ছে না যে তোমার হাতটা এদিকে আসতে যাচ্ছে? তার মানে এদিকে একটা বল অনুভব করতেছো। এইদিকে অনুভূত বল যদি হয় এফ পরিমাণ, আর তোমার এখানে যে পরিমাণ সরণ তুমি করছো, এই সরণটাকে হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে এক্স দিয়ে প্রকাশ করা হয়। একই জিনিস, সমস্যা নেই। এই এক্সটাকে আমরা বলে দিচ্ছি যে এটা হচ্ছে আমার সরণ, আর এইদিকে হচ্ছে আমার এটা কি অনুভূত বল, তুমি যে পরিমাণ বল অনুভব করতেছো, অনুভূত বল। এখন বোঝাই যাচ্ছে যে এফ এবং এক্স এদের দুইজনের দিক হচ্ছে বিপরীতমুখী, তাই তো? এফ এবং এক্স এর দিক বিপরীতমুখী, সেটা আসলে কোনো ঝামেলা না। ঝামেলার কথা হচ্ছে যে এই অনুভূত বল এই এক্স এর সাথে একটা সম্পর্ক আছে। তুমি একটা জিনিস খেয়াল করো তো, তুমি যত বেশি স্প্রিংটাকে ওইদিকে টান দিবা, তোমার মনে হবে না তোমার হচ্ছে ওইদিকে নিয়ে যাওয়াটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে? কারণ হচ্ছে তোমাকে আরো বেশি ফোর্স এসে নিচের দিকে টানতেছে, এমন একটা ব্যাপার। তুমি যত বেশি তাকে সরায় নিয়ে যাওয়ার চেষ্টা করতেছো, তার তত বেশি শক্তি প্রয়োগ করে সে টানতেছে। তখন বোঝা যাচ্ছে এখানে একটা সমানুপাতিক ব্যাপার আছে, যে এক্স এর মান যত বেশি হবে এফ এর মান তত বেশি হবে। বুঝছি ব্যাপারটা? এক্স এর মান যত বেশি হবে ওইদিকে, তোমার এফ এর মান তুমি হচ্ছে যত বল অনুভব করবা সেটার মানও তত বাড়তে থাকবে। তার মানে এদের মধ্যে যে একটা সমানুপাতিক সম্পর্ক আছে, সেটাকে আমরা লিখতে পারি হচ্ছে এফ সমানুপাতিক এক্স দিয়ে। এখন তোমার এই এফ সমানুপাতিক এক্স এর সাথে একটা জিনিস খেয়াল করো, যে এদের দুইজনের দিক কিন্তু উল্টা দিকে, দুইজন বিপরীতমুখী। সেই জন্য যে কোনো একজনের সামনে একটা মাইনাস দিয়ে দিই। যদি আমি এফ এর দিকে এদিকে পজিটিভ ধরি, তাহলে হচ্ছে এক্স নিশ্চয়ই ওই দিকে, এই জিনিসটার জন্য একটা মাইনাস দেওয়া হয় দিক বোঝানোর জন্য। আচ্ছা, এবার যে ঘটনাটা ঘটবে, যে এখান থেকে তোমাকে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হবে, যেগুলো আমরা আগেও করে আসছি। মহাকর্ষীয় বল ধ্রুবক আনছি আমরা হচ্ছে কি বলে নিউটনের দ্বিতীয় সূত্রের জন্য ধ্রুবক আনছিলাম। এখানেও আমাদেরকে একটা ধ্রুবক আনতে হবে। সেই ধ্রুবকটা নাম দেওয়া হয় কে। মাইনাসটা কই দিব? আমার এখানে ধ্রুবকটার নাম দেওয়া হয় মাইনাস কে ইন্টু এক্স হয়ে যায়। তার মানে এফ ইকুয়ালস মাইনাস কে ইন্টু এক্স। এখন এই এক্স, এই কে, এই ধ্রুবকটার মান দেখো, এই এক্স এর মান তো আর এফ এর মান তো নির্ভর করে হচ্ছে তোমার উপরে, তুমি কি পরিমাণ এক্স সরাচ্ছ, কি পরিমাণ এফ অনুভব করতেছো। এটা হচ্ছে এই এফ এবং কে, এফ এবং এক্স, ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট একজন আরেকজনের উপরে নির্ভরশীল। কিন্তু যেহেতু আমি এটাকে একটা কনস্ট্যান্ট হিসেবে কে নিয়ে আসছি, কে যদি একটা কনস্ট্যান্ট হয়, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট স্প্রিং এর জন্য কনস্ট্যান্ট। কারণ তুমি একই পরিমাণ ভাবে হচ্ছে বলগুলোকে ডিফারেন্ট হবে। যেমন হচ্ছে যেই স্প্রিং এর জন্য স্প্রিং ধ্রুবকের মান কম বা এই কে এর ভ্যালু কম, সেটার জন্য তুমি আসলে তুমি যদি অল্প পরিমাণ এক্সও প্রয়োগ করো, সেটার জন্য অল্প পরিমাণ এফ পাওয়া যাবে। কিন্তু তোমার যদি কে এর ভ্যালু খুব বেশি হয়, তাহলে কিন্তু এগুলো জিনিসগুলো ডিফার করতে পারে। যেমন কে এর ভ্যালু ধরো হচ্ছে দিছে তোমাকে 100, আর আরেকটা কে এর ভ্যালু হচ্ছে তোমার জন্য K1 আর K2, ধরো দুজন আছে, দুইটা হচ্ছে 100 আর একটা ভ্যালু হচ্ছে 10। এখন তুমি একই পরিমাণ সরণ ঘটাবা, তুমি হচ্ছে দুইটা স্প্রিং আছে তোমার কাছে, বোঝা যাচ্ছে যেখানে তোমাকে দুইটা স্প্রিং দিছে, এইখানে একটা স্প্রিং আর এইখানে আর একটা স্প্রিং আছে তোমাদের কাছে। দুইজনের দুইটা কে এর ভ্যালু দুই রকম, দুইটা স্প্রিং এর জন্য, প্রত্যেক স্প্রিং এর জন্য তাদের স্প্রিং ধ্রুবকের মান ভিন্ন ভিন্ন হয়। আচ্ছা, তাহলে এইখানে তোমাকে যদি এখন বলা হয় যে তুমি হচ্ছে দুইটা স্প্রিংকে তুমি হচ্ছে এক্স ইকুয়ালস টু 1 মিটার সরণ ঘটাবা, তোমার কি পরিমাণ বল অনুভূত হবে সেটা তুমি বের করো। দুইটাকেই যদি তুমি এক্স পরিমাণ সরণ ঘটাও, প্রথম স্প্রিং এর জন্য F1 বা ফোর্স 1 অনুভূত ফোর্স হবে হচ্ছে বিপরীত দিকে 100 ইন্টু 1, কি হবে -100 নিউটন সমান, এরকম একটা ব্যাপার। আর যদি তোমার দ্বিতীয় স্প্রিং এর কথা বলো, দ্বিতীয় স্প্রিং এর জন্য কত হবে -10 ইন্টু 1, তার মানে -10 নিউটন। ওই যে ব্যাপারটা বলছিলাম যে এক এক স্প্রিং এক এক রকম বৈশিষ্ট্য নিয়ে থাকে, এক এক রকম বৈশিষ্ট্যটা আসলে আমরা কি দিয়ে ডিফাইন করতে পারলাম? আসলে স্প্রিং ধ্রুবক দ্বারা। তার মানে স্প্রিং ধ্রুবক হচ্ছে প্রত্যেকটা স্প্রিং এর একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য, যেটা দ্বারা আসলে স্প্রিং এর স্ট্রেংথটা আমরা কম্পেয়ার করতে পারি। এটার জন্য 100, এটার জন্য 10, তার মানে এই 10-এর থেকে এটা অবশ্যই শক্তিশালী। এবং কি পরিমাণ শক্তিশালী দেখো, আমি একই পরিমাণ সরণ, একই পরিমাণ 1 মিটার টান দেওয়ার পরে প্রথম স্প্রিং আমাকে বল দিচ্ছে হচ্ছে 100 নিউটন, আর দ্বিতীয় স্প্রিং এ আমি হচ্ছে একই পরিমাণ 1 মিটারই টান দিছি, আমাকে হচ্ছে মাত্র 10 নিউটন বলে টান মারছে সে, 10 মিটার বলে সে হচ্ছে আমাকে নিজের দিকে টান দিছে। বোঝা গেল তাহলে স্প্রিং ধ্রুবকের ব্যাপারটা। আমি যদি বাইরের দিকে টান দিই, আমাকে কি পরিমাণ দিকে ভিতরের দিকে টানবে, আমি যদি বাইরের দিকে টানি আমাকে কি পরিমাণ ভিতরের দিকে অনুভব করতেছে বলটা, সেটাই হচ্ছে আমার জন্য নিউটন এককে বের হচ্ছে। ঘটনা হচ্ছে এই স্প্রিং ধ্রুবকের এককটা একটু মনে রাখতে হবে। এককটা কিভাবে মনে রাখতে পারি? মনে রাখার জন্য আমাদের কিছু করা লাগবে না তোমার,
মনে রাখার জন্য তুমি হচ্ছে সম্পর্কটার দিকে একটু খেয়াল করো। এখানে দেওয়া আছে এফ আর এখানে হচ্ছে মাইনাস কে ইন্টু এক্স। এখন এই এফ এর একক আমরা আগে থেকে জানি নিউটন, তাই তো, এবং এক্স এর একক আমি আগে থেকে কি জানি, এক্স এর একক হচ্ছে মিটার। তুমি সম্পর্কটাকে এইভাবে লিখতে পারো না? দেখো তো, এক্স সমান হচ্ছে বা হচ্ছে কে সমান, আমি তো কে এর একক বের করবো। এইখান থেকে এই লাইন থেকে লেখা যায় যে কে সমান মাইনাস এফ ইন্টু এক্স বলা যায়। এইখান থেকে যদি বের হয় মাইনাসটা দিতে হয় না, কারণ হচ্ছে এটা আসলে দিক নির্দেশ করার জন্য মাইনাস, এমনিতে মানের দিক থেকে কোনো চেঞ্জেস হয় না। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে উপরের এককটা হচ্ছে নিউটন, নিচের এককটা হচ্ছে মিটার। তার মানে এই স্প্রিং ধ্রুবক একক হচ্ছে নিউটন পার মিটার। স্প্রিং ধ্রুবকের একক, এটাকে আমরা বলবো হচ্ছে একক স্প্রিং ধ্রুবকের, বা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট বলে এটাকে, স্প্রিং ধ্রুবক। স্প্রিং ধ্রুবকের একক হচ্ছে নিউটন পার মিটার। এটার মাত্রা দরকার নেই, খুব একটা লাগে না। আচ্ছা, এই স্প্রিং ধ্রুবক নিউটন পার মিটার আমরা যে জিনিসটা বের করলাম, আমরা শুধুমাত্র ব্যাখ্যা করছি তোমাদেরকে যে জিনিসটা দিয়ে, সেটা হচ্ছে কি পরিমাণ বাইরের দিকে তুমি এক্স পরিমাণ সরণ ঘটাচ্ছ। উল্টা ঘটনাটাও সত্যি, তুমি যদি স্প্রিংটাকে একই স্প্রিংকে তুমি যদি এক্স পরিমাণ ভিতরের দিকে সরাও, তাহলে কিন্তু বাইরের দিকে আবার বল অনুভব করবা। এটাই হয়, আমরা যখন স্প্রিংকে ঠাসা দিই, যখন হচ্ছে চাপ দেওয়ার চেষ্টা করি, আমরা কি করি, চাপ তো দিতে পারি না, কি হয়, একটা বল অনুভূত হয়, বাইরের দিকে ঠেলে দেয় আমাদেরকে, ওই জিনিসটাই। তার মানে এই জিনিসটা পুরোপুরি উল্টাও হতে পারে। কিরকম, তুমি হচ্ছে এক্স পরিমাণ বলে ওকে হচ্ছে এক্স পরিমাণ হচ্ছে ওকে ভিতরের দিকে সরণ ঘটাইতে পারো, ও তোমাকে হচ্ছে এফ পরিমাণ বল উল্টো দিকে ঠেলা দিবে, অনুভূত বল। এবং দেখো, এটা কিন্তু এবার বাইরের দিকে অনুভূত বলটা। তাহলে বোঝা যাচ্ছে যে পুরো ঘটনাটা একই জিনিস, এক্স এবং এফ বিপরীতমুখী, সমানুপাতিকও হবে। তুমি যত বেশি ভিতরের দিকে ওটাকে যত বেশি চেপে ধরে রাখবা, তোমাকে কিন্তু বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে, কারণ হচ্ছে তোমাকে বেশি বাইরের দিকে এসে ঠেলতেছে তখন এই এক্স এই ফোর্সটা। এবং সেই পুরো ফোর্সের জন্য ঘটনা একই, সূত্র একই, সব সেম থাকবে। এই জিনিসটা বোঝানো যে এটা ভিতরের দিকে যেরকম সত্যি, একই স্প্রিং এর ক্ষেত্রে তুমি যদি 50 সেন্টিমিটার বাইরের দিকে টান দাও, যে পরিমাণ বল অনুভব করবা ভিতরের দিকে, তুমি যদি এই সরণও যদি 50 সেন্টিমিটার ভিতরে করো, তুমি হচ্ছে বাইরের দিকে বল অনুভব করবা একই পরিমাণ। এবং ওই জিনিসটা একইভাবে একইভাবে নির্ভর করে হচ্ছে কিসের উপরে, স্প্রিং ধ্রুবকের উপর। যেই স্প্রিং ধ্রুবকের মান যত বেশি, তার জন্য স্প্রিংটা তত বেশি শক্তিশালী হিসাবে আমরা ধরে নিই, তত বেশি দৃঢ়। এবং এটা এই কে হচ্ছে একটা স্প্রিং এর কি বলে, কে হচ্ছে একটা স্প্রিং এর ক্ষমতা নির্ণয়, ক্ষমতা না, কি বলবো এটাকে, স্প্রিং এর হচ্ছে স্প্রিং এর হচ্ছে শক্তি যাচাই করার একটা মাধ্যম, শক্তি যাচাই না, শক্তি কম্পেয়ার করার একটা আরেকটা স্প্রিং থেকে কত বেশি শক্তিশালী সেটা হচ্ছে ধারণা করার জন্য ব্যবহার করা হয় স্প্রিং কনস্ট্যান্ট। এখন তোমাদেরকে এর ভিতরে কৃতকাজের যে জিনিসটা ছিল, সেই কৃতকাজটা ছিল কিরকম, কৃতকাজটা হচ্ছে, কৃতকাজ যদি তোমাদেরকে বোঝাতে যাই, কিভাবে বোঝানো যায়, আচ্ছা, সেভাবে বোঝানোর জন্য আসলে একটা ক্যালকুলাস শিখতে হয়, কিন্তু ক্যালকুলাস না শিখে আমরা হচ্ছে সরাসরি সূত্রটা দেখব। সূত্রটা হচ্ছে, যদি একটা স্প্রিং এর ক্ষেত্রে, যদি কোনো স্প্রিং এর জন্য আমি কৃতকাজ বের করতে চাই, সেই স্প্রিং এর যদি স্প্রিং ধ্রুবক হয় কে, এবং তোমার জন্য যদি তুমি নির্দিষ্ট পরিমাণ সরণ ঘটাও এক্স, তাহলে ওই স্প্রিং এর জন্য কৃতকাজ হবে হাফ কে এক্স স্কোয়ার। বুঝছি ব্যাপারটা? এটাই হবে ওই স্প্রিং এর জন্য কৃতকাজ বা হচ্ছে বিভব শক্তি। তুমি যদি স্প্রিং থেকে এক্স পরিমাণ, একটা কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট স্প্রিংকে যদি তুমি এক্স পরিমাণ সরণ ঘটাও, সেটা বাইরের দিকে হোক ভিতরের দিকে হোক, সেটার জন্য কৃতকাজ হবে হাফ কে এক্স স্কোয়ার। এখন এটাকে তোমার হচ্ছে পজিটিভ নেগেটিভ দিয়ে টার্ম দিয়ে বলা হয় না, কারণ হচ্ছে এক্স এর উপর স্কোয়ার আছে, তো পজিটিভ হোক আর নেগেটিভ হোক তাতে কিছু যায় আসে না। এটাকে হচ্ছে তুমি কৃতকাজ বা হচ্ছে স্থিতিশক্তি হিসেবে বলতে পারো, কারণ দুইটা ক্ষেত্রেই স্থিতিশক্তি বা পটেনশিয়াল এনার্জি হিসেবে আমরা কি জানতাম, স্থিতিশক্তি আর বিভব শক্তি একই জিনিস। আচ্ছা, এই বিভব শক্তি বা হচ্ছে পটেনশিয়াল এনার্জি বলতে আমরা কি বলছিলাম, যে নির্দিষ্ট পরিমাণ লোকেশন চেঞ্জের জন্য, তাকে ডিসলোকেট করার জন্য তার ভিতরে যে শক্তি সঞ্চিত হয় সেই জিনিসটা। এখন শক্তি যে সঞ্চিত হয়েছে নাকি সেটা কিভাবে বুঝবো, শক্তি সঞ্চিত হয় কেন, আমি যখন স্প্রিংটাকে এই পরিমাণ টেনে, এক্স পরিমাণ দূরত্ব টেনে টানছি, টানার পরে যখন সে এখানে আছে, এখন আমার হাতে এই জায়গায়, তখন তার ভিতরে কিন্তু হাফ কে এক্স স্কোয়ার পরিমাণ শক্তি তার ভিতরে জমা হয়েছে, যত পরিমাণ আমি দূরত্ব টানছি সেটার হিসেবে হাফ কে এক্স স্কোয়ার। এখন আমি যদি এটাকে ছেড়ে দিই কি হবে, স্প্রিং কি এখানে বসে থাকবে না, স্প্রিং তার আগের জায়গায় কি ফিরে আসবে,
স্প্রিং তার আগের জায়গায় ফিরে আসবে, উপরন্তু সে আরও পিছনের দিকে চলে আসবে। এটার থেকে বোঝা যায় যে স্প্রিং তার আগের অবস্থানে ফিরে আসা ছাড়াও তার হচ্ছে পিছনের দিকে চলে আসতেছে। এটার অর্থ কি? এটা আমরা জড়তাতে দেখছি, সে এখানে হচ্ছে গতি থামাইতে না পেরে সে হচ্ছে আরও পিছনে চলে আসে, এটা গতি জড়তার একটা উদাহরণ। প্লাস এটা হচ্ছে এই আসলে সে পিছনের দিকে আসতেছে কেন? এটা শক্তিটা সে কই পাইলো? শক্তিটা আসলে তারা আমরাই দিচ্ছি। কিভাবে? আমরা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ কাজ করছি, তার উপরে এই পজিশনে একটা বিভব শক্তি জমা হয়েছে, আমরা ছেড়ে দিছি, বস্তুটা গতিশীল হয়েছে। গতিশীল হওয়ার পরে সে আবার পিছনের দিকে আসছে, আবার এদিকে যাবে, আবার এরকম হবে, এরকম একটা ভাইব্রেশন কিছুক্ষণ চলবে, তারপরে থেমে যাবে। এখন এর ভিতরে হচ্ছে সর্বোচ্চ এনার্জি, সর্বনিম্ন এনার্জির ঘটনা আছে, এর ভিতরে হচ্ছে বিভব শক্তি ছাড়া এর ভিতরে গতি শক্তি আছে। সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা এই ক্লাস 9-10 পড়ি না, আমরা হচ্ছে এটা নিয়ে বিস্তর আলোচনা আছে তোমাদের ইন্টারমিডিয়েটে। আপাতত আমাদের এই স্প্রিং এর জন্য কৃতকার্য যদি বের করতে বলে আমরা ব্যবহার করব W = ½ kx²। হাফ হচ্ছে একটা সংখ্যা, হাফ একের অর্ধেক, কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, আর এক্স হচ্ছে তুমি যে পরিমাণ সরাইছো আর কি, স্প্রিংটার দৈর্ঘ্য না কিন্তু তুমি যে পরিমাণ সরণ ঘটাইছো সেটা যে কোনো পরিমাণ হতে পারে, সেটার জন্য হচ্ছে কে এর ভ্যালু দিয়ে গুণ করে দিবে x²কে, আর 2 দিয়ে ভাগ করে দিলে তোমার জন্য হচ্ছে কৃতকাজ বের হবে, বা হচ্ছে বিভব শক্তি তোমার কাছে যেটা চাই সেটা বের করে ফেলবা। এটার ক্ষেত্রে কোনো ধনাত্মক ঋণাত্মক কাজ হওয়ার কোনো সম্ভাবনা নাই। প্রথম কারণ, হাফ ধনাত্মক সংখ্যা, কে একটা স্প্রিং ধ্রুবক, এটাকে আমরা ধনাত্মক সংখ্যা হিসেবে ধরি। সূত্রের ভিতরে যে আমাদের এই জিনিসটা ছিল, আমরা যে এই সূত্রটা বের করছিলাম F = kx, এইটার ভিতরে যে মাইনাস আছে সেটা আসলে দিক নির্দেশ করতেছিল, এবং কাজ তো আসলে কোনো সদিক রাশি না, কাজ হচ্ছে একটা অদিক রাশি। ওইটার দিক আমরা দেখছিলাম যে ঋণাত্মক হচ্ছিল কখন এই আগের লেকচারগুলোতে, যে যখন আমি উপরে উঠাচ্ছিলাম নিচে নামাচ্ছিলাম ওগুলোর ক্ষেত্রে, এবং ওগুলোর ক্ষেত্রে আমরা হিসাব করতেছিলাম মহাকর্ষ বলের সাপেক্ষে। এখন কিন্তু আমরা স্প্রিং বলের সাপেক্ষে কাজ করতেছি। স্প্রিং বলের সাপেক্ষেও পজিটিভ নেগেটিভ ওয়ার্ক আছে, কিন্তু অত বেশি ডিটেলসে না যে আমরা হচ্ছে কাজ করি ½ kx²। সেখানে কে এর মান অবশ্যই পজিটিভ, আর এক্স পজিটিভ হোক আর নেগেটিভ হোক কিছু যায় আসে না। আমরা কি বসাবো ওর ভিতরে, স্কোয়ার করলে ওটা এমনি পজিটিভ চলে আসবে, তখন পজিটিভ মান নিয়ে কাজ করো, তাহলেই হবে। আমরা হচ্ছে স্প্রিং এর দেখে ফেললাম হচ্ছে বিভব শক্তি। পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে ক্ষমতা বা হচ্ছে কর্মদক্ষতা নিয়ে কথা বলবো। তোমাদের বইয়ে হচ্ছে শক্তি নিয়ে আরো অনেক আলোচনা আছে, যেগুলো হচ্ছে তোমরা রিডিং পড়লেই পারবা। বিশেষ করে হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়াগুলো আছে, বা নিউক্লিয়ার ফিউশন এই জিনিসগুলো, সেটা হচ্ছে তুমি তোমার কেমিস্ট্রি বইয়ে কিছু আলোচনা পাবা, কিছু আলোচনা হচ্ছে তোমার ফিজিক্সের পরবর্তী চ্যাপ্টারগুলোতে আছে, কিন্তু মেইনলি এটা হচ্ছে কেমিস্ট্রি টার্ম, এখানে তোমার ফিজিক্সের ভিতরে এগুলো খুব একটা নাক গলাবে না। আর যেগুলো প্রাকৃতিক শক্তি, বিদ্যুৎ শক্তি, জ্বালানি শক্তি, এগুলো সম্পর্কে কিছু আলোচনা আছে, সেগুলো হচ্ছে নিজেরা দেখে নিলেই পারবা, আমাকে ওগুলো নিয়ে আলোচনা না করলেও চলবে। আমরা হচ্ছে পরের পার্ট 4-এ দেখবো হচ্ছে কর্মদক্ষতা এবং হচ্ছে ক্ষমতা, এই দুইটা জিনিস। তো টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। অল দ্য ভেরি বেস্ট। টাটা।